এই ভিডিওতে এমিলি ডিকিনসনের আই ফেল্ট এ ফিউনারাল ইন মাই ব্রেইন এই কবিতাটি আলোচনা করব। এই কবিতায় আমরা দেখব কিভাবে এমিলি ডিকিনসন তার মনের ভিতরে মনের ভিতরে তার ব্রেইনের ভিতরে ফিউনারালকে অনুভব করেছেন। ফিউনারাল মানে হচ্ছে তার শেষকৃত্য, মৃত্যুর পর মানুষকে কবরে নিয়ে যাওয়ার আগে যে শেষকৃত্য অনুষ্ঠান হয়, সেটা যে কোনো ধরনের কিছু হতে পারে, সেটা জানাজা হতে পারে বা সেটা অন্য যে কোনো অনুষ্ঠান হতে পারে। তো সেইটাকে বলা হয় ফিউনারাল। তো ফিউনারালটা আসলে এখানে অন্য ধর্ম, খ্রিস্টান ধর্মের দিক থেকে চিন্তা করতে হবে। তো কবি এখানে মৃত্যুর পর তার ব্রেইনের মধ্যে ফিউনারালকে অনুভব করছেন। তাহলে এইটা একটা চিন্তা। তাহলে এই যে ব্রেইনের মধ্যে ফিউনারাল অনুভব করার পরে কিভাবে তিনি মৃত্যুর সাথে, এরপরে মহাজগতের সাথে নিজেকে একত্রিত করেছেন, সেটা এই কবিতায় খুব সুন্দর করে এবং আহ, একটা বিশেষ অ্যাটমসফিয়ারের মাধ্যমে এটাকে এখানে দেখানো হয়েছে। এইটা একটা মিস্টিক কবিতা, কারণ এখানে কবি মৃত্যু পরবর্তী আহ, যে মহাজগৎ, তার সাথে এই পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় ধ্যানের মাধ্যমে, বিশেষ চিন্তার মাধ্যমে, চিন্তার গভীরতার মাধ্যমে তিনি সেই মহাজগতের সাথে একত্রিত হয়েছেন এবং সে মহাজগতের মধ্যে নিজেকে বিলীন করে দিয়েছেন। যখন কেউ আহ একটা মহাসত্তার সাথে, বড় কোনো সত্তার সাথে নিজেকে বিলীন করতে পারেন চিন্তার মাধ্যমে, নিজেকে ওই মহাসত্তার ভেতরে হারিয়ে ফেলতে পারেন, সেটাকে বলা হয় মিস্টিসিজম। এই কবিতায় আমরা দেখব কিভাবে কবি আহ আহ, মৃত্যু পরবর্তী জগৎকে মহাসত্তা বিবেচনা করে সেই জগতের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছেন। কবি প্রথমেই বলছেন, এখানে আমরা প্রথম স্ট্যান্জাটা একটু পড়বো, কবি কি বলেন সেটা দেখব। তিনি বলছেন, আই ফেল্ট এ ফিউনারাল ইন মাই ব্রেইন and mourners to and fro kept treading till it seemed that sense was breaking through। তাহলে কি দেখা যাচ্ছে? কবি বলছেন, আই ফেল্ট এ ফিউনারাল ইন মাই ব্রেইন। আমি একটা ফিউনারাল মানে হচ্ছে কি মৃত্যুর আগের যে শেষকৃত্য, সেটা অনুভব করছি আমার মস্তিষ্কে, আমার ব্রেইনে। তিনি ফিউনারাল অনুভব করছেন। এটা কিন্তু বাস্তব ফিউনারাল না, এটা চিন্তার ফিউনারাল। তারপর কি করছেন, যে ব্রেইনে যেহেতু হচ্ছে সেইটা, তিনি মনে করছেন যে সেটা তার জীবনে ঘটছে। চিন্তাটা এখানে দেখবো যে গভীর থেকে গভীরে কিভাবে চলে যায়, সেটা আমরা দেখবো। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এন্ড মর্নার্স টু এন্ড ফ্রো, এবং কারা? যারা মর্নার্স, যারা শোক করছেন, তারা টু এন্ড ফ্রো, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, এদিকে এদিক হাঁটাহাঁটি করছে। আমরা একটু দেখি এই যে এটা এইটা একটু দেখি। এখানে যে একটা আমরা ব্রেইন দেখতে পাচ্ছি, এই যে ব্রেইন, এখানে এই ব্রেইনের মধ্যেই কবির ফিউনারেলটা হচ্ছে। ফিউনারেলটা বাস্তবে হচ্ছে না, কবি চিন্তা করছেন এই ফিউনারেলকে নিয়ে। এই ফিউনারেল সম্পর্কিত যাবতীয় চিন্তা তার ব্রেইনের মধ্যে চলছে, তার মাথার ভিতরে চলছে, এবং তিনি হঠাৎ করে তার চিন্তার মধ্যে এটা আবির্ভূত হয়েছে যে কিছু লোক তাকে তার মৃত্যুর পর তাকে দেখতে এসেছে, এবং একজন এখানে এদিকে ছুটে যাচ্ছে, আবার এদিকে আরেকজন এদিকে ছুটছে। হ্যাঁ, তো এই যে লোকজন ছুটাছুটি করছে আহ তার মৃত্যুর পর, তা তার ব্যাপারে কথাবার্তা বলছে, সেইটা তিনি, ওইগুলো সব অনুভূতির ব্যাপার। এবং কেপ্ট ট্রেডিং ট্রেডিং, কারা ট্রেডিং করতেছে, চলাফেরা করতেছে? এই যে এই লোকগুলো ট্রেডিং, এরাও কিন্তু হাঁটা চলা করতেছে, ওয়াকিং অর মুভিং, কেপ্ট ট্রেডিং ট্রেডিং। তারা ওয়াকিং অর মুভিং, যারা মর্নার, যারা কারাকে ছুটাছুটি করতেছে, মর্নার যারা তাকে নিয়ে শোক করতেছে, মর্নার তারা হাঁটাহাঁটি করতেছে এদিক ওদিক এবং শোক প্রকাশ করতেছে। এবং এইটা সে এই অনুভূতিটা তার ভেতরে চলতেই লাগলো, টিল ইট সিমড দ্যাট সেন্স ওয়াজ ব্রেকিং থ্রু, যতক্ষণ না পর্যন্ত তার এটা মনে হয়েছিল যে তার সেন্সটা, তার অনুভূতি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। অনুভূতি তার যতক্ষণ না পর্যন্ত
ভেঙে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ফিউনারাল তার ব্রেইনে চলতেই লাগলো, এবং এই রকম অনুভূতি তার হতেই লাগলো যে মর্নাররা আসলো, তারা হাঁটাচলা করছে, এইটা তিনি দেখতেই লাগলেন। অর্থাৎ প্রথমে যেটা ঘটলো সেটা হচ্ছে তার সেন্সের, তার অনুভূতিগুলোর অকার্যকারিতা, সেন্সগুলো মেল ফাংশনড হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা একটা দেখলাম যে তিনি চিন্তার এত গভীরে চলে গেলেন যে তখন আর সেন্স তার কাজ করলো না। এটা একটা মিস্টিক কবিতা, মিস্টিক মিস্টিসিজমের নানা দিকগুলো আমরা এই কবিতায় দেখতে পাবো। আচ্ছা, এখন আমরা নেক্সট স্ট্যানজায় চলে যাব। এখানে আমরা দেখব কবি কি বলেন। তিনি বলছেন, and when they were seated, and when they were seated, a service like a drum kept beating, beating till I thought my mind was going numb. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, when they uh, all were seated, a service like a drum kept beating, বিটিং বিটিং, তাহলে ড্রাম বাজতে ছিল, বিটিং বাজতেই ছিল একটা সার্ভিস, একটা একটা গ্রুপ অফ পিপল আসছে, তারা ড্রাম, ওই যে এটা, তারা তো খ্রিস্টিয়ান, ফিউনারালে তারা ড্রাম বাজায়। হ্যাঁ, এবং তারা কি ছিল, ওই যারা তার জন্য শোক করতে আসে তারা বসা অবস্থায় ছিল। তাহলে এইটার একটা আমরা ছবিটা দেখি, তাইলে একটু ভালো করে আয়ত্ত করতে পারবো, বুঝতে পারবো। এখানে দেখা যাচ্ছে কি মর্নাররা এসে বসে, সিটেড, সবাই কিন্তু বসে আছে সিটেড, এখানে সামনে যে এই যে এটা ড্রাম, ড্রাম ড্রাম বাজানো হচ্ছে, এবং এটা বাজতেই আছে। আর এরা এই যারা শোক করতে আসে তারা বিভিন্ন ধরনের দোয়া পড়ছে, তো খ্রিস্টান তাদের বাইবেল থেকে বিভিন্ন সাম পড়ছে। সাম মানে হচ্ছে প্রার্থনা সঙ্গীত, তারা প্রার্থনা আহ প্রার্থনার উদ্দেশ্যে, দোয়ার উদ্দেশ্যে বাইবেল থেকে বিভিন্ন লাইন পড়ছে, আর ড্রাম বেজেই যাচ্ছে। তো এই এই চিন্তাটা যখন তিনি করছেন, কবি যখন এই চিন্তা করছেন যে মর্নাররা আসলো, তারা বসলো, ওদিকে ড্রাম বেজে যাচ্ছে, এই চিন্তা যখন কবি করলেন তখন কি ঘটলো, এই চিন্তা তার চলতেই থাকলো, এই চিন্তা, অর্থাৎ মর্নাররা আসলো এবং সিট করলো, বসলো, ড্রাম বাজলো, এই চিন্তা তার চলতেই থাকলো যতক্ষণ না পর্যন্ত আই থট মাই মাইন্ড ওয়াজ গোয়িং নাম, আই থট মাই মাইন্ড ওয়াজ গোয়িং নাম, যতক্ষণ না পর্যন্ত আমার মন অবশ হয়ে গেল, অকার্যকর হয়ে গেল, ততক্ষণ পর্যন্ত এই চিন্তা আমার ভেতরে থাকলো। অর্থাৎ এইবারও কি হলো, মনটা একটু অকার্যকর হয়ে গেল, অকার্যকর হওয়ার আগ পর্যন্ত তার ভেতরে এই চিন্তাগুলো চলতেই থাকলো। এরপরে কবি আমাদেরকে আরো বলছেন, অ্যান্ড দেন আই হার্ড দেম লিফট এ বক্স, এবং এই যে শোককারী যারা ছিল তাদেরকে কবি শুনলেন যে তারা কি করলো, লিফট এ বক্স, তারা একটা কি করলো, একটা বক্স তুললো, একটা একটা বক্স, হ্যাঁ, তারা কাঁধের উপর তুললো। এই বক্সটা হচ্ছে কফিন, কবির কফিন। কবি তো এখন মনের ভিতরে মৃত্যু বরণ করেছেন, মনের ভিতরে তার মৃত্যু হয়েছে, এবং তার ফিউনারেল চলছে, এটা মনে মনে, এটা বাস্তবে না। তাহলে যেহেতু মনের ভিতরে তিনি মৃত্যুবরণ করেছেন এবং তার মৃত্যু হয়েছে, তার দেহটা একটা বক্সে রাখা হয়েছে, একটা কফিনে রাখা হয়েছে, এবং যারা মরনার, যারা শোক প্রকাশ করছে, তারা সেই বক্সটা, কফিনটা তুলেছে। অ্যান্ড ক্রিক অ্যাক্রস মাই সোল, এই এই অবস্থা যখন হচ্ছে তখন তার হৃদয়, তার আত্মার ভিতরে একটা ক্রিক, একটা মোচড় দিল, একটা ব্যথার সৃষ্টি হলো। ক্রিক মানে একটা আত্মার ভিতরে একটা কষ্টকর একটা মোচড়, ব্যথার সৃষ্টি হলো। এবং তিনি উইথ দোজ সেম বুটস অফ লেড, ওই যে যারা আসছিল অ্যাগেইন, তাদের যে সেম বুটস অফ লেড, ওই যে লেডের সীসার যে বুট, হ্যাঁ, আহ, সেগুলোর শব্দ তিনি আবারও শুনতে পেলেন। তবে এইবারের শোনাটা একটু ডিফারেন্ট। তাকে যারা কফিনে নিয়ে যাচ্ছিল, আহ, কফিন বহনকারীদের যে বুটের যে শব্দ, কফিন বহনকারীদের যে বুটের শব্দ, ঠক ঠক ঠক, সেই শব্দটা তিনি আবারও শুনতে পেলেন। আমরা একটু এই ছবিটা দেখি, তাহলে একটু ভালো করে আয়ত্ত করতে পারবো। এই যে বুট, অনেকগুলো বুট আছে, বুটের শব্দ। আচ্ছা, তারপরে হচ্ছে দেন স্পেস বিগ্যান টু টোল, তাহলে কি যে স্পেস মানে আকাশ, এখানে স্পেস বলতে আকাশ বা মহাকাশ, মহাজগৎ, স্পেস বা আকাশ বা
পৃথিবী সবকিছু হতে পারে, বিগ্যান টু টোল, পুরোটাই কি হয়ে গেছে, টোল মানে বাঁচতে শুরু করা, টোল। হ্যাঁ, বিগ্যান টু টোল। এখন আমরা একটু দেখি এটা ছবির মাধ্যমে, স্পেস বিগ্যান টু টোল, এই যে পুরো এখানে এখানে একটা এই যে ঘন্টা, ঘন্টা স্পেস কি হচ্ছে, স্পেস থেকে কি হচ্ছে, ঘন্টা বাজতেছে, স্পেস থেকে ঘন্টা বাজতেছে। ঘন্টা সাধারণত চার্জ থেকে বাজে, চার্চের ঘন্টা খুব ছোট হয়। এখন পুরো স্পেসটা যখন একটা ঘন্টা হয়ে গেছে, তখন শব্দটা অনেক জোরে আসতেছে। তো ঘন্টাটা আসলে, এই শব্দটা আসতেছে বুট থেকে, কিন্তু কবির কাছে এই বুটের শব্দটাকে মনে হচ্ছিল এটা হচ্ছে একটা ঘন্টার শব্দ। ঘন্টাটা কিন্তু ছোট না, পুরো স্পেসটা থেকে ঘন্টা বাজতেছে, পুরো স্পেস থেকে কি হচ্ছে, ঘন্টা বাজতেছে। তার মানে কি শব্দটা অনেক বড় হয়ে আসতেছে। আচ্ছা, তারপরে আহ, এখন তিনি আরো বলছেন, এই যে এই যে পুরো স্পেস থেকে যদি ঘন্টা বাজতেছে, তাহলে কি হচ্ছে, এই তিনি বলছে এজ দা হেভেন্স ওয়ার এ বেল, তখন তার মনে হচ্ছিল পুরো আকাশটা কি হয়েছে, একটা বেল, ঘন্টায় পরিণত হয়ে গেছে। পুরো আকাশটা একটা আহ ঘন্টায় পরিণত হয়ে গেছে। ঘন্টা মানে বেল। আমরা একটু দেখি, আরো ছবি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে পুরো আকাশটা কি হয়ে গেছে, আমরা আগে দেখেছি যে পুরো আকাশটা বেলে পরিণত হয়ে গেছে। এখন এই যে বেলের ছোট যে এই গোল আকার আছে, এটা হচ্ছে পৃথিবী, এবং আকাশের সাথে এটা ধাক্কা খাচ্ছে। আকাশটা হচ্ছে পুরোটা হচ্ছে বেল। হ্যাঁ, এইটা কি হয়ে গেছে যে এখানে বেল বাজা শুরু করছে। বেল যখন বাজতেছে তখন কি দাঁড়াইলো, যে এন্ড বিং বাট এন ইয়ার, তার আর কোনো অঙ্গের অস্তিত্ব তিনি পাচ্ছিলেন না। তিনি তার যে চোখ, নাক, আহ, হাত, পা, সবকিছু আছে, এগুলো অনুভব করছিলেন না। তিনি শুধু ভাবছিলেন যে তার কানই আছে। কারণ তিনি বেলটা এত বড়, শব্দ এত তীব্র, যে তিনি কান দিয়ে শুধু বেলের শব্দ শুনতেছেন। হ্যাঁ, ঘন্টার শব্দ শুনতেছেন। তাহলে ঘন্টার শব্দ যেহেতু তিনি শুনতেছেন, তাহলে তার মনে হচ্ছিল যে তার দেহের কোনো অঙ্গ নাই, শুধু কান আছে। এইটা তিনি বুঝতে পারছেন তখন। এরপরে কি হলো, এন্ড, এন্ড কি হলো, এন্ড আই এন্ড সাইলেন্স সাম স্ট্রেঞ্জ রেস। তার এরপরে তিনি তার এই আহ, এইটা কার সাথে, এই সময় তার অবস্থান কার সাথে ছিল, তিনি বলছেন যে আই এন্ড আই, আমি এবং সাইলেন্স, আমি এবং নীরবতা, আমি এবং নীরবতা। নীরবতার ব্যাপারে তিনি বলছেন সাম স্ট্রেঞ্জ রেস, অদ্ভুত একটা বস্তু। নীরবতা হচ্ছে অদ্ভুত একটা আহ, আহ, অবাক করা একটা বস্তু। আমি এবং নীরবতা একসাথে ছিলাম। এরপরে হঠাৎ করে বেল বন্ধ হয়ে গেল, এবং তা সে ভাবলো যে আর কিছু নাই, সে এবং নীরবতা একসাথে বসবাস করছে। কিভাবে, বলছেন হচ্ছে রেকিট, বিপর্যস্ত, সলিটারি এবং একাকী। সেখানে নীরবতা যখন তার সঙ্গী হলো, তখন তিনি বিপর্যস্ত হয়ে গেলেন এবং সলিটারি এবং একাকী হয়ে গেলেন। তারপর তিনি আরো কি বললেন, তার আরো কি পরিণতি হলো পরবর্তীতে আমরা দেখব। এই স্ট্যান্ডার্ড একটু পড়ে নেই। And then a plank in reason broke, and I dropped down and down and hit a wall at every plunge and finished knowing then. তার মানে কি হলো, then a plank in reason broke, যেটা ছিল কি, প্ল্যাঙ্ক ইন রিজন, যুক্তিতে যে একটা স্থিতিশীল অবস্থা, প্ল্যাঙ্ক মানে তক্তা। তাহলে এটা, এই প্ল্যাঙ্ক দিয়ে কি বোঝানো হচ্ছে, যুক্তিতে যে স্থিতিশীল অবস্থা ছিল সেটা অবশেষে ভেঙে গেল। হ্যাঁ, কি হলো, আই ড্রপ ডাউন এন্ড ডাউন, আমি এরপর, যুক্তি যখন ভেঙে যায় তখন মানুষ প্ল্যাঞ্জ করে, নিচ দিকে চলে যায়, সে নিচের দিকে চলে যাচ্ছে। তো এটা আমরা ছবিটা দেখি তাহলে আর একটু ভালো করে বুঝতে পারবো। আমরা এখানে দেখা যাচ্ছে কি, এই যে যুক্তির তক্তা ভেঙে গেছে, মাথার ভিতরে যে যুক্তির তক্তা, যুক্তির যে স্থিতিশীলতা, এটা ভেঙে গেছে। সে কি করছে, নিচের দিকে চলে যাচ্ছে, সব এলোমেলো হয়ে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে, সব এলোমেলো হয়ে যাচ্ছে। এই যে তক্তা ভেঙে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে, তক্তা ভাঙার পর নিচের দিকে চলে যাচ্ছে, এবং সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। ড্রপ ডাউন, নিচের দিকে চলে যাচ্ছে। অ্যান্ড হিট এ ওয়াল, এবং যত নিচের দিকে যায় মনে হচ্ছে একটা নতুন জায়গায় প্রবেশ করতেছে। এট এভরি প্লাঞ্জ, প্রত্যেকবার, এট এভরি প্লাঞ্জ, প্রত্যেক প্লাঞ্জ, প্রত্যেক ফেজে, প্রত্যেক একবার যখন নিচে যায়, একবার একটা যুক্তি ভাঙে, একবার নিচে যায়, এট এভরি প্লাঞ্জ, একবার নিচে যায়, এবং প্রত্যেকবার কি করে, একটা নতুন বিশ্বে প্রবেশ প্রবেশ করছে। হিট এ নিউ ওয়ার্ল্ড অ্যান্ড ফিনিশ নোয়িং দেন, এরপরে তিনি বলছেন যে আর শেষ হয়ে গেছি,
আর কিছু জানি না। ফিনিশড নোয়িং দেন, এরপর শেষ হয়ে গেছে নোয়িং দেন, এরপর যেটা জানি সেটা তিনি একেবারে হয়তো মহাকালের সাথে একত্র হয়ে গেছেন, একত্রিত হওয়ার পরে যেটা জানেন নোয়িং দেন, যেটা জানেন সেটা আমাদের সাথে আর শেয়ার করার অবস্থায় তিনি ছিলেন না, সেটা আমাদের সাথে শেয়ারও করতে পারেননি। তাহলে আমরা এখানে দেখলাম কবির একটা মানসিক চিন্তা, ব্রেইনের মধ্যে এক প্রকার চিন্তা, সেই চিন্তা করতে করতে তিনি এমন একটা পর্যায়ে পৌঁছেছেন, এমন একটা ভাবনার জগতে পৌঁছেছেন, এই গভীরতার মধ্যে পৌঁছেছেন, সেই গভীরতা থেকে তিনি আর বের হয়ে আসতে পারছেন না। এবং তিনি আমাদেরকে বলছেন যে এর পরের জগৎগুলো সম্পর্কে তিনি আর জানেন না। অর্থাৎ তিনি কি নিয়ে চিন্তা করেছেন? তিনি চিন্তা করেছেন যে মৃত্যুর পরে ফিউনারেল নিয়ে চিন্তা করেছেন, এবং চিন্তাটা এত শক্তিশালী এবং এত গভীর ছিল যে তিনি এই চিন্তার মাধ্যমে সত্যিকার ফিউনারেলের স্বাদ, সত্যিকার মৃত্যুর স্বাদ, মৃত্যুর পরে মহাকালের সাথে মিলিত হওয়ার যে সত্যিকারের স্বাদ, সেটা তিনি এখানে পেয়েছেন। আপনাদের অনেক ধন্যবাদ।